ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল এবং পুরোটা সময় জুড়ে সাথে আছে আমি ডাক্তার তূর্ণা ত্রিবেণী মিথিলা। স্বাস্থ্য সুরক্ষার মেসেজের পাশাপাশি আজকে কিন্তু আমাদের ঈদের বিশেষ আয়োজন ঈদের আড্ডা পর্ব চলবে এবং আড্ডা পর্বে বিশেষ অতিথি হিসেবে আমাদের কিছু অতিথি যুক্ত রয়েছেন। চলুন পরিচিত হয়ে নিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন ডাক্তার মোবাশ্বেরা শিকদার, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, কিংস কাউন্টি হসপিটাল, ব্রুকলিন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এহতেশাম মুকুট, ফ্যাকাল্টি অনুজীব বিজ্ঞান বিভাগ, মনরো কলেজ, নিউ ইয়র্ক। এবং এছাড়াও আরও যুক্ত রয়েছেন পালস ব্যান্ড এবং পালস ব্যান্ডের সদস্যরা। পালস ব্যান্ডের সদস্যদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ডাক্তার মোহাম্মদ কিউ ইসলাম, কনসালটেন্ট নিউরোলজি, ফ্যাকাল্টি, মাউন্ট সিনাই কলেজ অফ মেডিসিন, কুম্বো হসপিটাল, নিউ ইয়র্ক। ডাক্তার আফরান চৌধুরী, কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাব, প্রেসবাইটেরিয়ান হাসপাতাল, নিউ ইয়র্ক। ডাক্তার ইশরাক চৌধুরী, কনসালটেন্ট প্যাথোলজি, ওয়েস্টচেস্টার, নিউ ইয়র্ক। পালস ব্যান্ডের ইতিহাসটা জানার আগেই তাদের ছোট্ট একটি পরিবেশনা রয়েছে, পরিবেশনাটি দেখে আসছি। ডক্টর কিউ, পালস ব্যান্ডের যাত্রাটা কিভাবে হয়েছিল সেই গল্পটা যদি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, পালস ব্যান্ডটা প্রথমে তৈরি হয়েছিল 2011 সালে। মেইনলি ছিলাম আমি, নিপুকে নিয়ে, পাপ্পুকে নিয়ে, আমরা তিনজন মেইন, এবং পরে আমাদের সাথে আরো অনেকে যোগদান করেছিল। টুকু ছিল,
তারপরে এরা সবাই ডাক্তার, ওয়ার্কিং ফিজিশিয়ান। আমি এটাকে নিয়ে একটা ব্যান্ড তৈরি করলাম 11 সালে এটা। আচ্ছা, 11 সালের পর আমাদের সাথে এইভাবে আমরা প্রায় অলমোস্ট 10 বছর পূর্তি করলাম এই যে গত কয়েকদিন আগে 2021-এ। তো এই 10 বছর ধরে আমরা আমাদের এই ব্যস্ততার মাঝে, প্রচণ্ড ব্যস্ততার মাঝে আমরা মাঝে মাঝে আমাদের একসাথে দেখা হতো এবং আমরা ছোটোখাটো প্র্যাকটিস করি। আমরা অনেক অনুষ্ঠান করলাম, যে ঘরোয়াভাবে করেছি, বাইরেও করেছি। আমরা একবার বড় অনুষ্ঠান করলাম বাংলাদেশ নাইট, যেটা আমরা করলাম ওই যে নাসা কাউন্টির সামনে যে পার্কটা আছে ওখানে। তো এনিওয়ে এটাই একমাত্র ডাক্তারদের ব্যান্ড। হ্যাঁ, এবং এখানে আমি হলাম মেইন ভোকালিস্ট, নিপু হলো ভোকালিস্ট অ্যান্ড মানে লিড গিটারিস্ট। আমাদের সাথে ছিল জিয়া, ও মাঝে মাঝে আছে, সে হলো বেস গিটারিস্ট। পাপ্পু আছে কিবোর্ডে। আমাদের সাথে একজন ছিলেন রেজা নাম, তাকে আমরা গত বছর করোনাতে হারিয়েছি। আপনারা যে ক্লিপটা দেখলেন সেই ক্লিপটা করা হয়েছে জুলাই মাসে 2020-এ, যখন করোনাটা একটু বেটার, যখন আমরা সিরিয়াস করোনার থেকে কিছুটা রেহাই পেয়েছি নিউ ইয়র্কে। তখন আমি ওই যে নিপুকে আর বললাম যে চলো তাহলে আমরা আমাদের বাগানের পিছে, বাসার পিছে ওই জায়গায় আমরা ওপেনলি মাস্ক ছাড়া করি আর কি। তো সেটা করলাম আর কি অনুষ্ঠানটা, এবং এটা বেশ জনপ্রিয় হয়েছে, কারণ আমাদের এই সে মাঝে মাঝে আমরা এটা করে থাকি। এবং আমাদের লাস্ট যে অনুষ্ঠানটা সেটা আমরা করেছি যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ওনাদের যে একটা প্রোগ্রাম ছিল এই যে মেরিয়ট হোটেলে, ওখানে করেছি আমরা। তো এইটাই হলো আমাদের পালস ব্যান্ডের হিস্ট্রি। এবং আমরা চেষ্টা করি সবসময়ই আমাদের কাজের মাঝে কোনো না কোনো সময় মিলেমিশে, স্পেশালি আমি, নিপু, পাপ্পু অন্যদেরকেও ডাকি, এটাকে মোটামুটি বাঁচিয়ে রাখতে আর কি। আমাদের এই দৈনন্দিন প্রচণ্ড ব্যস্ততার মাঝে আমরা এটা এখন পর্যন্ত মেনটেন করে চলছি আর কি। আমি একটা দুইটা ওয়ার্ড ইউজ করতে চাচ্ছি, দুইটা থিং বলতে চাচ্ছি। কোনো ভাই মেনশন করলেন আমাদের আরেকজন মেম্বার যাকে আমরা হারালাম। হ্যাঁ, উনি ইনফেকশাস ডিজিজের ডাক্তার ছিলেন, রেজা ভাই। হি ওয়াজ এ পারকাশন, আমাদের সাথে পারকাশন করতেন। ওনাকে আমরা হারানো পরেই কিন্তু আমরা এই গানটা, এই যেটা রেকর্ড করা হয়েছে, ওটা ওনাকে ডেডিকেট করে আমরা ওই সময় একটা ছোটোখাটো প্রোগ্রামের মতো করছিলাম, এবং দ্যাট ওয়াজ দ্য রিজন। ওকে, আর আমাদের সাথে আরও কিছুজন, আরও কয়েকজন আছেন, কিন্তু আসলে বিকজ অফ করোনা এই 1.5 বছরের আমরা তিনজনই মোটামুটি আমরা কাছাকাছি থাকি বলে আমরা মোটামুটি একসাথে হতে পেরেছি। সো আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড দোজ থিংস। থ্যাংক ইউ। রাইট। এবং এটা অলসো আমি একটু অ্যাড করতে চাই যে রেজার, যার কথা নিপু বললো, এটা তার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সং ছিল আর কি। ডক্টর আফরান, আপনি তো ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের সাথে অনেকদিন ধরে যুক্ত রয়েছেন। করোনা মহামারীর সময় আসলে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন এবং করোনা রোগীদের সাথে সরাসরি সম্পৃক্ততা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা কি পালন করছে, যদি এ ব্যাপারে একটু বলতেন। আচ্ছা, আমি আকরাম চৌধুরী। হ্যাঁ, আচ্ছা, আমি ফিজিক্যাল মেডিসিন, রিহ্যাবিলিটেশন মেডিসিনে কাজ করি। আমি নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ানে ওয়ান অফ দ্য অ্যাটেন্ডিং ফিজিশিয়ান দেয়ার। উই হ্যাভ 25 বেডস অফ, 25 বেডের ইউনিট আমাদের আছে। তো করোনার সময় আমাদের হসপিটালে মোর দেন 80% পেশেন্টই ছিল করোনা। এবং এমনও সময় ছিল যখন আমাদের 25টা বেডের 25টা পেশেন্টই করোনার ভিকটিম ছিল। ওই সময় পেশেন্ট হয়তো স্ট্রোক নিয়ে এসছে, কিন্তু পেশেন্ট ওয়াজ অলসো পজিটিভ ফর করোনা। সো ওদেরকে ট্রিট করা হচ্ছে বোথ, দুটার জন্য, সব কিছুর জন্য একসাথে। তো ওই সময় আমাদের সবচেয়ে প্রবলেম ছিল, আমরা এখানে 4 জন ফ্যাকাল্টি আছি। তো 4 জন ফ্যাকাল্টির ভিতর 2 জন করোনা ভিকটিম ছিলেন ওই সময়। সো 2 জন ফর 1 মান্থ 2 জন ছিলেন না। সো আমরা 2 জন মিলেই পুরো ইউনিটটা চালিয়েছি ফর 1 মাসেরও বেশি, যেখানে 25টা পেশেন্টই করোনার ছিল। এবং আমরা এভরিডে 7 days a week আমাদের যেতে হয়েছে সব পেশেন্টগুলোকে দেখতে। এবং বাসায় এসে আমরা কখনোই ফ্যামিলির থেকে দূরে থাকতে হয়েছে আসলে। সো এটা সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স। করোনার পেশেন্টগুলো অনেকভাবে ভুক্তভোগী, ওদের অনেক ধরনের ইনভলভমেন্ট ছিল। ফার্স্ট অফ অল মানে শ্বাস প্রশ্বাসের প্রবলেম ছিল, বাংলায় বলতেছি, সরি। আর তো সাথে যেগুলো পেশেন্ট ডেভেলপ করলো, এনসেফালোপ্যাথি নিয়ে আসতো আমাদের কাছে। তারপরে ক্রিটিক্যাল ইলনেস নিউরোপ্যাথি নিয়ে আসছে,
ক্রিটিক্যাল ইলনেস মায়োপ্যাথি নিয়ে আসছে। সো অনেক ধরনের পেশেন্টের আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে এই মাসে, এবং এটা খুব কঠিন সময় গেছে, এইটুকু বলতে পারি। বাট উই আর এত গ্রেটফুল, কারণ প্রত্যেকটা পেশেন্ট আমাদেরকে এত এত ধন্যবাদ, এত দে আর সো গ্রেটফুল টু আস, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই কাজ করে খুবই আনন্দিত আমরা, সত্যি কথা বলতে। এত কষ্ট করছি, কিন্তু এই কষ্টের মূল্যটা কিন্তু অনেক বেশি, কারণ অনেকভাবেই মূল্য পেয়েছি, পেশেন্টদের থেকে পেয়েছি, ফ্যামিলি কল করে আমাদের সারাক্ষণ আমাদের ফ্যামিলির সাথে কমিউনিকেট করতে হয়েছে, এবং দে আর সো গ্রেটফুল টু আস অল দ্য টাইম। সেই কারণে আমি বলবো যে এটা একটা এই সেঞ্চুরির মনে হয় এরকম আর ঘটনা হবে কিনা আই ডাউট। চলে যাচ্ছে ডক্টর ইশরাকের কাছে। ডক্টর ইশরাক, কোভিডের সময় কিন্তু আসলে কোভিড রোগীদের সাথে প্যাথোলজি ডিপার্টমেন্টের ভূমিকা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এর মধ্যে প্যাথোলজি ডিপার্টমেন্টের একটি পরীক্ষা আছে ডি ডাইমারটা আসলে কিভাবে কোভিড রোগীদের কোভিড সিস্টেমটা এবং কোভিড পজিটিভ যে সেটা আমরা কিভাবে নিরূপণ করতে পারি? ডি ডাইমারটা আসলে কি? I'm a pathologist. I deal with hematology pathologists. So আমার basically main slides গুলো হলো related to all related to all hematology. The D dimer, definitely we can find the diagnosis যে একটা পেশেন্টের তার পুরো সিস্টেমের উপর কতটুকু ক্ষতি হচ্ছে, কতটুকু আরবিসি ডিস্ট্রাক্ট হচ্ছে। যেহেতু ওই ফিল্ডটা ঠিক আমার না, আমাদের প্যাথোলজিতে এত সাব ব্রাঞ্চ হয়ে যায় যে আমরা এক একজন এক একটা দিকে চলে যাই। আমি ওভারঅল পিকচার বলতে পারি, কিন্তু আমার এই কোভিডের এক্সপিরিয়েন্স থেকে এটা আমি কিছু বলতে পারবো না। এটা এক। আর অ্যাজ এ ফার্স্ট অ্যাকচুয়ালি আমি থ্যাংক ইউ দিতে চাই আপনাদের প্রোডাকশনকে। ইটস এ ওয়ান্ডারফুল থিং হোয়াট এভার ইউ আর ডুইং। আর থ্যাংক ইউ মিথিলা ফর দিস ওয়ান্ডারফুল প্রোগ্রাম। আর আমি বলতে চাই যে নামটা আমার খুব ভালো লেগেছে, সুরক্ষা প্রতিদিন। আমাদের নিউ ইয়র্কে আমরা মনে হয় সুরক্ষা প্রতিদিন উই মেনটেন, এর জন্যই আমাদের নিউ ইয়র্কের কোভিডটা এইভাবে ডিক্লাইন করেছে, এবং উই আর ভেরি ফাইন নাও। সো সুরক্ষা প্রতিদিন নেম ইটসেলফ সেজ যে আমাদেরকে কি করতে হবে। লাইক দ্য নেম ভেরি মাচ, এন্ড আই ওয়ান্ট টু থ্যাংক দিস প্রোডাকশন। থ্যাংক ইউ মিথিলা। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইশরাক। ডক্টর মোবেশেরা, সেটা হচ্ছে আপনি তো চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি নিয়ে কাজ করছেন বেশ কিছুদিন ধরে, তো এ ব্যাপারে হচ্ছে আমরা আলোচনা করব। তবে একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে, আমরা বলছি যে শিশুরা কিন্তু করোনার সময় অনেকটা সময় ধরে ঘরবন্দি, এ সময় শিশুরা আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং এক্ষেত্রে বাবা মায়ের করণীয় কি ভূমিকা বাবা মায়েরা পালন করতে পারেন? আমরা এই প্রশ্নটা অবশ্যই শুনবো এবং আলাপ করব ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, সুরক্ষার প্রতিদিন একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছে এবং বিরতির পরে ফিরে আসছি আবারও। বিরতির পরে আবারও ফিরে এলাম সুরক্ষার প্রতিদিনে ঈদ আড্ডার বিশেষ আয়োজনে। আমরা আড্ডা দিচ্ছিলাম এবং তার সাথে শুনছিলাম মনোমুগ্ধকর গান পরিবেশনা। মুকুট, আপনি তো অণুজীব বিজ্ঞান বিভাগে আছেন, তো নিউ ইয়র্কের প্রথম দিকের পরিস্থিতিটা হচ্ছে অনেক বেশি খারাপ ছিল, তো এখন নিউ ইয়র্কের পরিস্থিতিটা কেমন আগের তুলনায়? মানুষ কি সচেতনকে করা গেছে? আমাদের এই এখন আমি তো ছাত্র পড়াইতে, আমাদের বেশ অনেক ফ্যাকাল্টির মেম্বার অনেকেই মারা গেছেন কোভিডে। আমিও কোভিডে ভিক্টিমাইজ ছিলাম। আমার বড় ভাই মারা গেছেন, উনি ডাক্তার, এইখানেই কোভিডে মারা গেছেন। তারপর আমার শ্বশুর আমার সাথে থাকতেন, উনিও মারা গেছেন কোভিডে। তো আমরা খুব বড় ভিক্টিমাইজ আর কি, তাকে বলা হয় আর কি, সব দিক দিয়ে আর কি। তো এখন মোটামুটি কন্ট্রোল, বিকজ ভ্যাকসিন অ্যাভেলেবেল। সব ভ্যাকসিন নেওয়ার পরে এখন মোটামুটি আমাদের সব কিছু নর্মাল হয়ে আসছে আর কি। স্পেশালি আমাদের ফ্যাকাল্টিতে এখন আবার কাজ শুরু হয়ে গেছে, সব কিছু আগের মতনই। এতদিন তো জুমে ছিল, এখন ভালোই। আমি তো বলা হয় না, ডক্টর মিথিলা, থ্যাংক ইউ ভেরি মাচ আতিক এবং চ্যানেল আমাদেরকে অনুষ্ঠান করে দেওয়ার জন্য। এত বড় একটা প্ল্যাটফর্ম, এটা তো একটা ভাবার কথা বিষয়, একটা কাল্পনিক একটা বিষয় আর কি। অনেক ধন্যবাদ।
মুকুট, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আপনি পরিবারের অনেকজনকে আপনি হারিয়েছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনি তো অনেকদিন গানের সাথে জড়িত রয়েছেন, তো আজকে আমাদেরকে কি গান পরিবেশনা করে শোনাবেন? আমি এই 6 জুলাই ছিল আমার খুব প্রিয় একজন শিল্পী এন্ড্রিক কিশোর দা আর কি, ওনার প্রথম মৃত্যুবার্ষিকী আর কি। তো ওনার স্মরণে একটা গান গাবো, একটা বাংলা ছায়াছবি ভেজা চোখ ছবির থেকে নেওয়া, শ্রদ্ধেয় আলম খান ওনার সুর করা এবং শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার সাহেবের লেখা খুব বিখ্যাত একটা গান আর কি। ওটাই গাবো আর কি, আশা করছি। জানি না, ভুল তো হবেই, বিকজ আমরা তো গানটা শিখি নাই। তো অনেক ধন্যবাদ এহেতেশা মুকুট অসাধারণ পরিবেশনার জন্য। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। ডক্টর বি এম আতিকুজ্জামান, আপনি তো সবার গান শুনলেন, সবার পরিবেশনা দেখলেন। কোভিডের সময় আসলে প্রবাসীরা কিভাবে ঈদ উদযাপন করছেন আপনারা এবার? আমাদের দক্ষিণ আমেরিকার পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো। বিশেষ করে বাঙালিদের কথা বলি, বাঙালিদের মধ্যে এথনিক গ্রুপ হিসাবে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি 12 বছরের ঊর্ধ্বে সবচাইতে বেশি বাঙালিরা আমেরিকাতে ভ্যাকসিন নিয়েছে, এবং সে কারণে বাংলাদেশিদের মধ্যে কোভিড সংক্রমণ হচ্ছে সবচাইতে কম। আর সেজন্যই এবার বাঙালিরা মসজিদে যাবে এবং কোভিড যে সমস্ত শর্তাবলী সেগুলো পালন করে নামাজ পড়বে, সবাই মাস্ক পরে মসজিদে যাবে। এবং এবার নামাজ হচ্ছে খোলামেলা জায়গায়, মসজিদের ভিতরে হচ্ছে না, বাইরে মাঠে হচ্ছে। যেমন নিউ ইয়র্কে মাঠে হবে, আমি ফ্লোরিডার অরল্যান্ডো থাকি, মাঠে হবে। এবার কোনো গরুর বাজার হচ্ছে না, এখানে গরুর বাজার হয় না, আগে থেকে অর্ডার দিয়ে দেওয়া হয়, সেগুলো স্লটার করা হয় এবং সেগুলো পরবর্তীতে দোকানে যেয়ে ভাগ নিয়ে আসে। একই সাথে আমরা যেটা করছি, যারা ভ্যাকসিন নিয়েছে তারা খুব সাবধানতার সাথে, আমরা ছোট ছোট গ্রুপে হয়তো গেট টুগেদার হবে, আমরা বড় গ্রুপে গ্যাদারিংটা করছি না। আমরা এবছর ঈদ পুনর্মিলনী বলে যে সমস্ত উৎসব হতো সেগুলো করছি না, কারণ আমাদের এখানেও ভাইরাসের ভ্যারিয়েন্ট চলে এসেছে এবং ভ্যারিয়েন্টে আমরা দেখতে পাচ্ছি অনেক ভ্যাকসিনেটেড মানুষজনও কিন্তু ইনফেক্টেড হচ্ছে। তো সেই ব্যাপারে আমাদের এখানকার মতো বাংলাদেশের সবাইকেও সাবধান হতে হবে, মাস্ক পরতে হবে এবং জনসমাগম পরিহার করতে হবে। ঈদের দিনের জন্য এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং সবচেয়ে দরকারি জিনিস। আর যারা বয়োবৃদ্ধ আছে, যাদের ভ্যাকসিন ভালো মতন কাজ করবে না, বা যারা ইমিউনো কম্প্রোমাইজ, ক্যান্সারের রোগী বা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, তাদেরকে বিশেষ করে সাবধান হতে হবে। তাদের কিন্তু মাস্ক ম্যান্ডেট আবার সময় এসেছে পালন করার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে একসাথে থাকার জন্য, এবং সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং বারবার বলে যাচ্ছি যে করোনার সময় কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন, অবশ্যই আনন্দের সাথে করবেন, কিন্তু সতর্কতার সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে। ডক্টর মিথিলা বিদায় নিচ্ছি। বিরতির পরে আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন ঈদের বিশেষ আয়োজন, এবং সাথে ছিলাম পুরোটা সময় জুড়ে আমি ডাক্তার তুরাতি বিনি মিথিলা। আমরা প্রশ্ন করছিলাম ডক্টর মুবাশশিরের কাছে যে আপনি তো অনেকদিন ধরে চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি নিয়ে কাজ করছেন, তো করোনার সময় পুরোটা সময় জুড়ে শিশুরা ঘরবন্দি, তো এই সময় অ্যাডোলেসেন্ট এবং একদম ছোট শিশুরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেক্ষেত্রে বাবা মায়ের করণীয় কী? ধন্যবাদ মিথিলা, ধন্যবাদ চ্যানেল 24 আমাকে যুক্ত করবার জন্য। কোভিডের সময়টা, প্যান্ডেমিকে গত বছর মার্চ থেকে যেটা শুরু হয়েছিল, এবং সেটাতে প্রথমে তো স্কুল যখন বন্ধ হয়ে গেল, সবাই বাসায়, এবং প্যারেন্টসরা সহ তারাও বাসায়। এবং আমি যেহেতু আমি এখানে নিউ ইয়র্কে প্র্যাকটিস করি, এখানকার পরিস্থিতিটার কথা একটু বলি যে এখন আমাদের ইনফেকশন রেটটা কম, আমাদের সব রেস্ট্রিকশন গুলো তুলে ফেলা হচ্ছে, সবকিছু আবার আগের মতো হচ্ছে। তো কোভিডে যেটা হয়েছিল যে কোনো আউট পেশেন্ট গুলো বন্ধ ছিল, সব আমরা ভার্চুয়াল টেলিমেডিসিন করে আমরা পেশেন্ট দেখেছি। তো এখন যখন সবকিছু উঠে যাচ্ছে এবং এই প্যান্ডেমিকের প্রভাবে বাচ্চাদের উপরে আমি বলবো বিশেষভাবে এটা প্রভাব ফেলেছে। বাচ্চারা গত বছর থেকে এখন পর্যন্ত, এখন অবশ্য স্কুল খুলছে, কিন্তু এই যে স্কুলে যাওয়া নেই, ডিসিপ্লিন, কোনো মানে তাদের যে প্রতিদিনের যে
আহ, সূচি ছিল সেটা সেটা নষ্ট হয়ে গেছে, ঘুম নষ্ট হয়ে গেছে, তারা রাতে জেগে থাকে, দিনে ঘুমায়। স্কুল ভার্চুয়াল, সো স্কুলের টিচাররা কমপ্লেইন করছে যে স্কুলে তারা লগ ইন করে কিন্তু সেখানে কোনো বাচ্চা নেই, জাস্ট লগ ইন করা। তো এই সমস্যাগুলো চলতে চলতে এখন পর্যন্ত, এখন আমি যা দেখছি সেটা হচ্ছে যে আমি বলবো যে আমাদের মেন্টাল হেলথের একটা প্যান্ডেমিক চলছে। বাচ্চারা যাদের একটু একটু সমস্যা ছিল তারা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর হসপিটালাইজেশন রেট বেড়ে গেছে ডিপ্রেশন খারাপ হওয়ার জন্য, সুইসাইডাল বিহেভিয়ার, সেলফ হার্মিং বিহেভিয়ার, ফাইট, ফ্যামিলি মেম্বারের সাথে কনফ্লিক্ট, এগুলো নিয়ে বাচ্চাদের প্রচুর ভাবে এই প্যান্ডেমিকের প্রভাব। কারণ শুরু হয়েছে সেই গত বছর মার্চে, স্টিল গোয়িং অন, এখন যদিও এটা আসছে আবার, এখন আবার নতুন করে এই নতুন পরিবেশের সাথে আবার অ্যাডজাস্ট করা, যে আবার স্কুলে যাবে, বোধহয় ওরা ভুলেই গেছে যে কি করে স্কুলে যেতে হয়, তাই না? ওই সকালবেলা উঠে রেডি হয়ে স্কুলে যাওয়া, সেটাও বোধহয় ওরা এখন মানে এটা ওদের একটা জন্য নতুন একটা ট্রানজিশন। তো আমি বলবো যে বাচ্চাদের বেলায় এই ইয়েতে, এই প্যান্ডেমিকে ডিপ্রেশন, এংজাইটি, সুইসাইডাল বিহেভিয়ার, ড্রাগ ইউজ, এগুলো অসম্ভবভাবে বেড়ে গেছে, অসম্ভবভাবে বেড়ে গেছে। এবং এগুলোর জন্য বাচ্চারা ট্রিটমেন্টের জন্য প্রচুর আসছে। অসংখ্য ধন্যবাদ। বাবা মায়ের সেক্ষেত্রে করণীয়টা কি? বাবা মায়ের করণীয় বলতে গেলে ওই যে যতটুকু সম্ভব রুটিন ঠিক রাখা। এখন তো মানে আমি যেহেতু বলছি এখন এই মুহূর্তে আমাদের ট্রানজিশনাল পিরিয়ড, হ্যাঁ, আমরা ওই কোভিড থেকে আমরা এখন আবার ব্যাক টু নর্মালের দিকে যাচ্ছি। সো এই ট্রানজিশনটা যাতে স্মুথ হয় সেটার জন্য চেষ্টা করা। তার মধ্যে থেকে বাচ্চারা যখন কোনো কারণে আপসেট থাকে, কোনো কারণে কোনো সমস্যা থাকে, বাচ্চারা সেটা তাদের বিহেভিয়ার দিয়ে প্রকাশ করে। বাচ্চাদের বিহেভিয়ার খেয়াল করা, যে বাচ্চাটা আসলে খুব বিহেভিয়ারে কোনো চেঞ্জ হলো কিনা। অনেক সময় খাদ্যাভ্যাসে, স্লিপে চেঞ্জ হয়, সেগুলোতে কোনো চেঞ্জ আছে কিনা, এবং যদি চেঞ্জ পায় তাহলে সেটা নিয়ে বাচ্চার সাথে কথা বলা। আর বাচ্চার সাথে কথা বলে যদি বুঝতে পারে যে হ্যাঁ বাচ্চা কোনো একটা কঠিন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, তবে অবশ্যই কোনো প্রফেশনালের সাহায্য নেয়। ডক্টর মোবেশেরা, আপনি কিন্তু চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্টের পাশাপাশি আপনি কিন্তু খুব ভালো গান জানেন। আপনার একটা পারফরমেন্স হচ্ছে যদি আমরা আজকে দেখতে চাই। আমি খুবই লজ্জিত আমার পারফরমেন্স নিয়ে। আমি চেষ্টা করেছি, এটুকু বলবো। বাকিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই যেন দেখেন। আপনার একটি রেকর্ডেড পরিবেশন আমাদের কাছে আছে, আমরা সেটা হচ্ছে দেখব এবং
আকাশে উড়িছে বকুপাতি বেদনা আমার তারি সাথী আকাশে উড়িছে বকুপাতি বারে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটি গান শুনলাম। একটু ছোট্ট বিরতির সময় আবারও চলে এসেছি সুরক্ষার প্রতিদিনে, এবং বিরতির পর আমরা আবারও আড্ডায় ফিরবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।